এই যে আলেমদেরকে ধরে জেলে পুরে বসেছিল, হাসিনা পুড়েছিল, তখন কি ভারত কিছু বলেছে? কোনো আওয়াজও তো করে নাই। বন্ধুত্ব চাই হাসিনার সাথে, বাংলাদেশের জনগণের সাথে না। তা এখন ইন্ডিয়াতে যে প্রায় মুসলমান ইয়েরা আছে, ধর্মযাজক যারা আছে, যারা তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাই নিয়ে কি আমরা বাংলাদেশের টিভি বা কেউ কি কোনো কথা বলেছে? কোনো কথা বলে নাই। দর্শক, ডেইলি সানের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জায়েদ হোসেন মিশু। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই জানতে চাই, এই যে বাংলাদেশের জনসাধারণের মনে এই যে ভারত বিদ্বেষী মনোভাব, এটি আসলে কেন তৈরি হলো বলে আপনার মনে হয়, এবং ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে যাচ্ছে, বা এই সম্পর্কের আসলে ভবিষ্যৎ কি? সুসম্পর্ক রাখা, এবং আমরা সেটার জন্য সবসময় সচেষ্ট। কিন্তু ইদানিং যে ভারত যেটা করছে, এটা মানে সকল রকমের ডিপ্লোম্যাটিক নর্মকে ভেঙে তারা এই কাজটা করছে। আমরা একটা দেশ স্বাধীন দেশ। আমাদের দেশের ভিতরে কি হবে না হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব। এখন সেই সিদ্ধান্তকে যদি তারা পছন্দ না করে, এখন ভারতেও তো অনেক সমস্যা আছে। ভারতের যে মুসলিমরা আছে তাদের সাথে তো বৈরী ব্যবহার করা হচ্ছে। আমি আজকে পত্রিকায় দেখলাম একজন মুসলমান কসাই গরুর গোস্ত প্রসেস করার জন্য 7 বছরের জেল হয়েছে। তো ওনাদের ওখানে সমস্যা আছে, আমাদের এখানে তো কোনো সমস্যা নাই। আমাদের এখানের যারা হিন্দু, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই খুব শান্তিতে বসবাস করছে। এবং আমাদের এই পরিবর্তনের পরে যেভাবে বলা হচ্ছিল যে বা এখানে একটা কমিউনাল কিছু একটা ঘটছে, তা তো ঘটে নাই। যেটা হয়েছে যে প্রত্যেক দেশেই হয়, যে আমাদের দেশে কি আওয়ামী লীগে হিন্দু অ্যাক্টিভিস্ট ছিল না? অ্যাক্টিভিস্টরা ছিল। তারা কি আমাদের সাথে খারাপ ব্যবহার করে নাই? ব্যবহার করেছে। তারপরেও যতটুকু হয়েছে সেটা আমি মনে করি যে দেখার মতো না। তারপরে এমনকি হিন্দুদের বিরুদ্ধে হিন্দু বলে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হওয়া সত্ত্বেও মামলা থেকে বাদ পড়ে গেছে। তো এখন ভারতীয় মিডিয়া যেটা করছে, আমার কাছে সন্দেহ হচ্ছে যে তারা মনে হয় তাদের যে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে, হ্যাঁ, তারা শুধু ওর সাথেই সম্পর্ক করতে চায়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে চায় না। সেই জন্য ভারতীয় মিডিয়া পাগল হয়ে গেছে। বিশেষ করে বিজেপির ওই স্পন্সারে যেসব মিডিয়া আছে, এবং গভর্নমেন্টও এই ব্যাপারে তারা যা করছে। এখন আমাদের সরকার, আমরা স্বাধীন। আমরা যদি মনে করি যে কোনো ধর্মের, আমার ধর্মের ইয়েদেরকে জেলে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে, তখন তো ভারত কিছু বলে নাই। এই যে আলেমদেরকে ধরে জেলে পুরে বসেছিল, হাসিনা পুড়েছিল, তখন কি ভারত কিছু বলেছে? কোনো আওয়াজও তো করে নাই, একটু শব্দ করে নাই। এখন এইখানে একজন ধর্মযাজক, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ন্যায্য কারণেই, জাতীয় স্বার্থে গ্রেপ্তার করা হয়েছে। সেই জন্য ভারত চিল্লাচিল্লি করছে। তা এখন ইন্ডিয়াতে যে প্রায় মুসলমান ইয়েরা আছে, ধর্মযাজক যারা আছে, যারা তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাদেরকে নানান রকম আইন দিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ওদের একটা টাডা নাকি আছে, সেটা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তাই নিয়ে কি আমরা বাংলাদেশের টিভি বা কেউ কি কোনো কথা বলেছে? কোনো কথা বলে নাই। তো এতে মনে হয় যে তারা খুব দুঃখিত, কেন বাংলাদেশের জনগণ হাসিনাকে ফেলে দিল, সেই জন্য দুঃখিত। এখন তারা কোনো মতো যদি কোনো বাংলাদেশে যদি অশান্তি করে যে হাসিনাকে আবার এখানে আনতে পারে, তো সেটা সম্ভব না। বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে হাসিনাকে পতন করেছে। তো হাসিনাকে চাপায় দিলে তো বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে না। আরেকটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এমন একটা কোনো ঘটনা ঘটাতে চাচ্ছে তারা, বিশেষ করে কমিউনাল রাইট করার চেষ্টা করছে, যে যাতে কমিউনাল রাইট হলে তাহলে এটাকে আরও ব্লো আপ করা যাবে। তো আমি তো মনে করি যে আমি একজন বাঙালি
বাংলাদেশি হিসাবে মনে করি যে আমরা অনেক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি। আমরা পুজোর সময় পুজো মন্দির মণ্ডপে ঘুরে আসি, আবার আমাদের ঈদের সময় আমরা ঈদও করি, খ্রিস্টানদের বড়দিনে আমরা যাই, সব জায়গায় যাই। এবং আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এই ফ্যাব্রিকটা আছে দীর্ঘদিন যাবৎ, হাজার বছরের ইতিহাস এই বাংলাদেশের মানুষের একসাথে বসবাস করার। সুতরাং ভারতীয় মিডিয়া চাইলেই যে রাইট করতে পারবে, এটা পারবে না। এবং এটা ওদের ব্যর্থ চেষ্টা। মিডিয়া যে এত অস্থির হয়ে গেছে ভারতের, সেটা হচ্ছে যে ভারতের সরকার এবং এই মিডিয়ার লোকেরা বন্ধুত্ব চায় হাসিনার সাথে, বাংলাদেশের জনগণের সাথে না। মানুষের আমাদের স্মৃতি খুব শর্ট, এটা ঠিক, কিন্তু এত শর্ট না যে হাসিনা পট করে এই ক্ষমতায় আসতে পারে দেশে। বিদ্যুৎ খাতের যে দুর্নীতি, সেই দুর্নীতিতে আমরা কাজ করছি এবং আমি আশা করি যে আগামী শুক্রবারের মধ্যে আমরা এই দুর্নীতির ব্যাপারে জনগণের সামনে আসতে পারবো। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই যে নতুন সরকার, নতুন বাংলাদেশ, সব মিলিয়ে আসলে দেশের জনগণ এখন কেমন আছে, রাষ্ট্র কেমন আছে আপনাকে দেখেন, আমরা হচ্ছে কি, আপনারা যদি বিশ্বের এই ধরনের সরকারের পতন দেখেন, তাহলে দেখবেন যে এই ধরনের যে রেজিম যখন ফল করে, তখন ওইগুলোর সাথে অনেকগুলো ডিমেরিটস নিয়ে আসে, অনেকগুলো ডিমেরিট। সেটা ইরাকে হয়েছে, সেটা লিবিয়াতে হয়েছে, ইজিপ্টে হয়েছে, তারপরে এখানে শ্রীলঙ্কায় হয়েছে, সব জায়গায় আপনারা দেখবেন যে এরকম ফল করার পরে অনেকগুলো প্রবলেম এসে যায়। তারা দেশকে দুঃশাসনে রেখেছে, তারা দেশের টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেছে, তারা প্রশাসনিক সিস্টেম ভেঙে ফেলেছে, পুলিশের সিস্টেম ভেঙে ফেলেছে, মোটামুটি একটা রাষ্ট্রকে পঙ্গু করে চলে গেছে। সেই পঙ্গু রাষ্ট্রকে তৈরি করতে তো সময় লাগে, এবং সঠিকভাবে তৈরি করতে তো আরও বেশি এফোর্ট নিতে হয়। আমি মনে করি যে যেগুলা ঘটছে এগুলা স্বাভাবিক, তবে এগুলোকে সামাল দেওয়ার জন্য যতখানি করা দরকার এই সরকারের, সেটা করছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসলে সরকার ব্যর্থ কিনা আপনার কি মনে হয়? আমি কয়েকদিন আগে প্রফেসর ইউনূস সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম, কোন পত্রিকা, বিজনেস স্ট্যান্ডার্ডের বোধহয় দেখলাম। উনি একটা কথা বলেছেন যে এক নম্বর হলো যে দ্রব্যমূল্য তো অলরেডি বৃদ্ধি ছিল, তারপরে এইখানে পরপর অনেকগুলো বন্যা হয়ে গেছে। তো রবি শস্য যখন আসে, শাকসবজি যখন আসে, তখন তো বন্যার জন্য আসে, এই বন্যা হলে সেটা ধ্বংস হয়ে যায়, যার জন্য সাপ্লাই কমে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তারপরেও আমি মনে করি যে ওনার যে সিন্ডিকেটটা ভাঙা প্রয়োজন ছিল, সেটা এখনও ভাঙা হয়নি। এবং রাস্তায় যে চাঁদাবাজি যেটা হচ্ছে, এটাও সরকারের মনোনিবেশ করা উচিত। এবং এগুলো করলে, এবং একটা নির্বাচনী ঘোষণা দিলে আমার মনে হয় যে এইসব জিনিস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে সব মিলিয়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, এবং আমরা জানি যে ভারত থেকে আমাদের অনেক পণ্য আমদানি করা হয়, বাংলাদেশে অনেক পণ্য আমদানি করা হয়, সেক্ষেত্রে কেমন প্রভাব পড়বে আপনার মনে হয়? তোমার এই প্রশ্নের উত্তর দিতে যে আমার সবচেয়ে বেশি মনে পড়ে যাচ্ছে আমার দলের পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ক্ষমতা গ্রহণ করার পরে ভারতের সাথে যে রকম সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন, এবং ভারতের সাথে আমাদের যেটা কমন জিনিসগুলো ছিল, সেগুলো দাবি আদায় করার জন্য উনি ইউএনএ পর্যন্ত উপস্থাপন করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে গঙ্গার পানির চুক্তি কিন্তু উনিই প্রথম করেছিলেন। তখন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, এবং 45,000 কিউসেক পানি উনি কিন্তু আনতে পারছিলেন। তো এই যে জিয়াউর রহমান সাহেবের ফেলে যাওয়া যে পররাষ্ট্র নীতি, আমরা মনে করি বাংলাদেশের এখন সবচেয়ে প্রয়োজন ওই নীতিটাকে ফলো করা। তাহলেই ভারতের সাথে আমার সাথে একটা স্বাধীন রাষ্ট্র আমি মাথার নিচে উঁচা করে কথা বলা যাবে। তারেক রহমান কবে দেশে ফিরছেন? এটা ঠিক আমি বলতে পারছি না। দেখো, আমরা তো একটা স্বাধীন দেশ, তাই না? আমাদের আর্মি আছে, আমাদের বিজেপি আছে, অনেক কিছু আছে, তাই না? তো আমাদের জনবল আছে। এখন যদি আক্রান্ত হই আমরা, তাহলে অবশ্যই আমরা আমাদের স্বাধীনতার জন্য যে দেশ
রক্তের বিনিময়ে স্বাধীনতা আনতে পারছে, সে দেশ নিশ্চয়ই স্বাধীনতা হরণ করার জন্য যে যারা কেউ যদি আসে আবার রক্ত দেবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ না, গণহত্যা হয়েছে, এই গণহত্যা তো বিচার হতেই হবে, এবং যারা ইনভলভ তাদেরকে ডকে তুলতে হবে, এবং তাদের যদি মৃত্যুদণ্ড সাজা হয় সেটাকে করতে হবে। এটা তো কোনো এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই। আমাদের তো গণহত্যার মধ্যে সবচেয়ে বেশি হত্যা তো আমাদের দলের লোকজন হয়েছে, আমাদের দেশের লোক, আমাদের দলের লোকজন গুম হয়েছে। সুতরাং এইটা নিয়ে তো তোমার আর প্রশ্ন নেই, বিচার হতেই হবে। বিচার না হলে তো আমরা ব্যর্থ হয়ে গেলাম, তাই না? একদিন তো আসতে হবে, ইন অ্যাবসেন্সের ট্রায়াল হয়ে থাক, সাজা হয়ে থাক। তবে সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি, আমি দেবপ্রিয় সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি একটা সুন্দর রিপোর্ট দিয়েছেন, এবং এই রিপোর্টকে বেস করে এই সরকারের উচিত বাইরে যে টাকা আছে সব টাকা নিয়ে আসা, এবং তাহলে যে মুদ্রাস্ফীতিটা অনেক কমে যাবে। কারণ এত টাকা দেশ থেকে বেরিয়ে গেছে, তো স্বাভাবিকভাবে মুদ্রাস্ফীতি হবে। তারপরে নোট ছাপিয়ে যদি এটা করা যায় তাহলে আরও বেড়ে যাবে। তো একমাত্র উপায় আছে যে বিদেশের টাকাগুলো দেশে নিয়ে আসা, তাহলে ইকোনমিক স্টেবিলিটি আসবে। সর্বশেষ প্রশ্নে আসলে যেটি জানতে চাই সেটি হচ্ছে, আমরা দেখছি আপনাদের মধ্যে অনেকেই নির্বাচন নিয়ে অনেক কথা বলছেন, এবং বিভিন্ন দল আসলে নির্বাচন নিয়ে অনেক কথা বলছে। আমি যদি শেষ প্রশ্নটা আপনাকে করি, আসলে সংস্কার নাকি নির্বাচন? না, আমরা তো মনে করি অতি দ্রুত, আমরা তো সবসময় বলছি একটু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেন, কারণ যত সমস্যা হাসিনা তৈরি করে দিয়ে গেছে, যেটা বললাম কী কী সমস্যা হয়েছে, এই সমস্যাতে উত্তরণের জন্য একমাত্র পথ হলো ইলেকটেড গভর্নমেন্ট। কারণ এখানে হচ্ছে যে এই সরকারের মধ্যে কি হচ্ছে আমরা নিজেও বুঝতে পারছি না, আমরা নিজেও বুঝতে পারছি না, এখনও পুলিশ নিষ্ক্রিয়, তাই না? তো এইসব নিয়ে আরও সরকারের উচিত যত্নশীল হওয়া, যেগুলা ইস্যু ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার সেগুলোকে অ্যাড্রেস করা, যেমন বাজার দর, নির্বাচন, এগুলো নিয়ে আরও পরিষ্কার করা হচ্ছে, ফোকাসড হওয়া দরকার। আমাকে যেন মনে হয় যে মানে সব দিকে ফোকাস করতে যেয়ে আরও হচ্ছে আর কি, ঝামেলা হচ্ছে আর কি। 3 মাস 90 দিন বিধ্বস্ত দেশে ওনারা আসছেন, নতুন ইলেকশন কমিশন করতে হচ্ছে, ভোটার হালনাগাদ করতে হচ্ছে, তো এগুলো সময় লাগতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট করে বলা উচিত যে আমি অমুক দিন নির্বাচন দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও যুক্ত হব অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেইলি সানের সঙ্গেই থাকুন।